অ্যাডমিশনে বাংলা লিখিত শিক্ষার্থীদের জন্য একটা বেশ ভীতিকর বিষয়। আমরা কিভাবে সেই বাংলা লিখিত তোমাদের প্রস্তুত করব সে বিষয়ে আজকে দিক নির্দেশনা থাকবে। আজকে আমরা তোমাদেরকে দেখাবো বাংলা লিখিত আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো, আমাদের পড়ানোটা কি যথাযথ এবং প্রশ্ন কিভাবে আসে সেটা বিশ্লেষণ করে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ঠিক যেভাবে গাইডলাইন দিয়ে তোমাদেরকে পড়াবো এভাবে পড়লেই তোমরা বাংলা লিখিততে সর্বোচ্চ নম্বর পেতে পারো। আমরা বাংলা লিখিত প্রশ্ন কেমন হয় সেটা একটু জানার চেষ্টা করব। কিভাবে পড়াবো বা কি পড়াবো সেটা জানার আগে আমাকে তো জানা দরকার প্রশ্ন কেমন হয়। আমরা এক ঝলকে দেখে নেব যে বাংলা লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয়। আমরা প্রথমে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি সববারই একটা করে উদ্দীপক থাকে। কখনো এটা বাংলা প্রথম পত্রের, নর্মালি সবসময় এটা বাংলা প্রথম পত্র থেকে থাকে, কখনো গদ্য থেকে থাকে, দুইবার এসেছে পদ্য থেকে। তার মানে গদ্য পদ্য দুই জায়গা থেকে উদ্দীপক থাকে। নাটক উপন্যাস থেকে কখনো এই পর্যন্ত উদ্দীপক আসেনি। তাহলে ধরে নিতে পারি আমাদের সিলেবাসের ভিতরে যে গল্প কবিতা প্রবন্ধগুলো আছে সেখান থেকে একটা উদ্দীপক এবং প্রশ্ন। আর একটা কথা বলে নেই, গত বছর যে উদ্দীপক ছিল সেটা কিন্তু শর্ট সিলেবাস ফুল সিলেবাসের বাইরে এই বছরের সিলেবাস মানে নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত একটা প্রবন্ধ থেকে ছিল। তার মানে এই বিষয়ে আমাদের বেশ ভালো প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা উদ্দীপকটা অন্তত কমন পাই। এরকম একটা উদ্দীপক থাকে, একটা প্যাসেজ থাকে। এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। একটা প্যাসেজ ছিল, প্যাসেজ থেকে 5টা প্রশ্ন ছিল। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উদ্দীপকের বাংলা প্রথম পত্রের উদ্দীপক এটা প্রশ্ন আসে ঠিকই, কিন্তু এর মধ্যে থেকে এর ভিতরে কিন্তু ব্যাকরণেরও প্রশ্ন হয়। ব্যাকরণের শুধু বিশুদ্ধ ব্যাকরণ থেকে প্রশ্ন হয় না, এর ভিতরে থেকে বিরচনেরও প্রশ্ন হয়। আমরা একটু প্রশ্নটা দেখি। প্রথমে আসছে কল্যাণের ধারণার সঙ্গে আনন্দ কিভাবে সমন্বিত হতে পারে। তার মানে প্রথম প্রশ্নটা আমরা দেখছি যে এটা নর্মালি গদ্য পদ্য পড়লে আমরা অনুধাবন যেভাবে পড়ি সেটা পড়লে আমরা কমন পাবো। তাহার হাসিতে গান তাহার কান্নায় গান বুঝিয়ে লেখো। নর্মালি ইন্টারমিডিয়েটে যে সৃজনশীল প্রশ্নের 2 নাম্বার ক্ষয়ে যে ধরনের প্রশ্ন থাকে অনুধাবন, এরকম প্রশ্ন হয়েছে। এরপরে রুধির শব্দের 2টি প্রতিশব্দ লেখো। তার মানে প্রথম পত্রের উদ্দীপক এসেছে কিন্তু তার মধ্যে থেকে সমর্থক শব্দ বা প্রতিশব্দের প্রশ্ন। এটা এবছরও ছিল, তার আগের বছরও অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে এরকম সমর্থক শব্দ ছিল। তার মানে রুধির শব্দের অর্থ যে রক্ত, এই রক্তের সমর্থক শব্দ এসেছে। খুবই সহজ আর একটা প্রশ্ন এসেছে যে শব্দার্থ লেখো চঞ্চুয়ার পরিক্রমণ। তার মানে ওই উদ্দীপকের ওই অংশ থেকে কোনো 2টা শব্দ বা বেশি শব্দ তার শব্দার্থ আসতে পারে। এমন হতে পারে যে কোনো শব্দ দিয়ে এরকম এসেছে ওই উদ্দীপকের বেশ কয়েকটা শব্দ বাক্য রচনা করতে দিয়েছে, এমনও হতে পারে। পদ নির্ণয় করো ওয়াকিফ আর অগোচরে। তার মানে ওই উদ্দীপক থেকে 2টা শব্দের পদ নির্ণয় করতে হবে। তার মানে আমরা যখন বাংলা প্রথম পত্র পড়বো ঠিক এমন ভাবে পড়তে হবে যে ওই উদ্দীপকের কোনো শব্দ কোনো বাক্য তার অনুধাবনে কি অর্থ দাঁড়ায় সেটা আমার জানতে হবে। প্রত্যেকটা শব্দের ব্যাকরণিক বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে। আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা আমাদের ক্লাসে কিভাবে এই বিশ্লেষণ করি। আমরা এই প্রথম ছিল 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখছি যে একটা সারাংশ ছিল এবং সারাংশের এই অংশটা এসেছে জীবন ও বৃক্ষ প্রবন্ধ থেকে। তার মানে সারাংশ বা সারমর্ম আমাদের বাংলা প্রথম পত্র থেকে আসতে পারে, এসেছে, এটাই আসার সম্ভাবনা বেশি। এছাড়া আমরা আমাদের ইন্টারমিডিয়েটের সময় বাংলা যে ব্যাকরণ বই পড়ি অথবা 9-10 ব্যাকরণ যে বই আছে বোর্ডের, সেটা থেকে ভাব সম্প্রসারণ সারাংশ বা সারমর্ম কমন আসতে পারে। এছাড়া শব্দ ভাষারীতে শুদ্ধ করো, এরকম শুদ্ধিকরণ থেকে প্রশ্ন প্রত্যেকবারই হচ্ছে। শুদ্ধিকরণ থেকে প্রশ্ন দেখবা বি ইউনিটে এরকম প্যাসেজ এসেছে। শুদ্ধিকরণের পাশাপাশি বিশেষ্য বিশেষণ নির্ণয় এরকম প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে শুদ্ধিকরণের পাশাপাশি বিশেষ্য বিশেষণ নির্ণয় প্রশ্ন আসতে পারে, বিশেষ্য বা বিশেষণ নির্ণয়। এরকম প্যাসেজ শুদ্ধিকরণ অথবা বাক্যের শুদ্ধিকরণ আমরা জানি যে সি ইউনিটে 4টা বাক্য দেয় শুদ্ধিকরণ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার মানে শুদ্ধিকরণ আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে অর্থসহ বাক্য রচনা করো। এর এখানে 5টা শব্দ দেয়া আছে, সবগুলোই হচ্ছে বাগধারা এবং এই বাগধারাগুলোর অর্থ লিখতে বলেছে আর বাক্য রচনা করতে বলেছে। নর্মালি আমরা এমসিকিউ এর জন্য যে প্রিপারেশন নেই সেরকম বাগধারাই এখানে ছিল। তাহলে আমরা এক নজরে বি ইউনিটে কি প্রশ্ন এসেছিল সেটা একটু দেখি। উদ্দীপক থেকে প্রশ্নোত্তর ছিল 5টা, সারাংশ এসেছে, শুদ্ধিকরণের একটা অনুচ্ছেদ ছিল, বাক্য রচনা ছিল, বাগধারা এবং সেখানে অর্থ চেয়েছে। এটাই এক নজরে বি ইউনিটে 2025-26 সেশনে যে বাংলা রিটেন প্রশ্ন ছিল।
এরপর আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে যে রিটেন থাকে 10 নম্বরের, সেটা কি কি ছিল। প্রথমে 1 নম্বরে ছিল একটা সারমর্ম, 2 নম্বরে প্রতিটি শব্দের 2টি করে সমর্থক শব্দ। নর্মালি এমন কিছু শব্দ দেয়া ছিল যেগুলো কিন্তু কমনলি আমরা যে পড়ি তার সবগুলো না, আনকমন বা কাছাকাছি জানি আমরা, এরকম কয়েকটা শব্দ কিন্তু ছিল। এরপরে অর্থসহ বাক্য প্রয়োগ ছিল, এবং সেখানে আমরা দেখছি তামার বিষ তাল পাতার সেপায়, তার মানে সেখানেও যে বাক্য রচনা ছিল অর্থসহ, সে জায়গায়ও বাগধারা ছিল। তার মানে বি ইউনিটেও বাগধারা থেকে বাক্য গঠন এবং এ ইউনিটেও বাগধারা থেকে বাক্য গঠন প্রশ্ন ছিল। এটাই ছিল এই ইউনিটের বাংলা রিটেনের 10 নম্বর। আমরা সি ইউনিট মানে কমার্সের ইউনিট, সেটার ইংরেজি বাংলা যে লিখিত ছিল, সেখানে আমরা দেখছি যে 4টা বাক্য ছিল, সেটাকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। আর 4টা বাক্য ছিল যে বাক্যগুলো কোনো পরিবর্তন ছাড়া, বাক্যের কাঠামো পরিবর্তন ছাড়া বাক্যের শুদ্ধ করতে হবে, কোথায় কোথায় ভুল আছে সেটা সংযোজন বিয়োজন করতে হবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য লেখা থাকে, বাক্যে কোনো সংযোজন বিয়োজন করা যাবে না। তার মানে বাক্যে তুমি নতুন করে কিছু যুক্ত বা বিযুক্ত করতে পারবে না, শুধু ভুল ধরবা, সংযোজন বিয়োজন সুযোগ নাই। এটাই ছিল 8 নম্বরের রিটেন থাকে সি ইউনিটের, সেই 8 নম্বরের 2টা প্রশ্ন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টা ইউনিটে লিখিত দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলার লিখিত প্রশ্ন থাকে আর খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে 10 নম্বর থাকে, এবছর যেটা ছিল সেটা হচ্ছে নিচের চরণ দুটি ব্যাখ্যা করো। কবিতার 2টা লাইন, একবারে হুবহু কবিতায় যেভাবে লেখা আছে সেভাবে থাকতে পারে, বা একটু মডিফাই করে কবিতার 2টা লাইন ব্যাখ্যা করতে বলেছে। নর্মালি এরকম ব্যাখ্যা করতে বললে তার মানে এটা ভাব সম্প্রসারণ করতে হবে, ভাব সম্প্রসারণ করতে হবে, কিন্তু ভাব সম্প্রসারণের নিয়মে না, অনুচ্ছেদ যেভাবে লিখতে হবে সেভাবে। তার মানে আমরা ধরতে পারি যে এটা অনুচ্ছেদ, আমাকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু ভাব সম্প্রসারণের মতো 2টা লাইন ব্যাখ্যা করা। ভাব সম্প্রসারণে যেরকম 3টা প্যারা লিখতে হয় ওই নিয়মে কিন্তু না, অনুচ্ছেদের মতো করে আমরা লিখবো 2টা লাইন। যে কবিতা শুনতে জান না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে, তার মানে আমাদের বাংলা প্রথম পত্রের কবিতার 2টা লাইন সেটা একটু মডিফাই করে ব্যাখ্যা করতে বলেছে। তার মানে আমি কবিতার মূল ভাব বা কবিতার প্রত্যেকটা লাইনের মেসেজ যদি ভালো করে বুঝি, তাইলে আমি ওটাকে রিলেট করে অন্য কোনো কিছু ব্যাখ্যা করে লিখতে পারবো। যেহেতু 10 নম্বর সেভাবে জায়গা থাকবে, জায়গা অনুযায়ী আমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। নর্মালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই 2 জায়গায় রিটেন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টা ইউনিটে আর খুলনা বিশ্ববিদ্যালয়। আমরা এখন দেখব যে তাইলে আমাকে কি কি পড়তে হবে এই প্রস্তুতি নেয়ার জন্য। আমাকে উদ্দীপকের প্রিপারেশন নিতে হবে, যেটা এইচএসসি বাংলা প্রথম পত্র থেকে আসে। অনুধাবনমূলক প্রশ্নের প্রিপারেশন নেওয়া খুলনার জন্য এবং ঢাবির জন্য, সেখানে আমরা দেখছি এইচএসসি বাংলা প্রথম পত্র ভালো করে পড়তে হবে। সারাংশ এবং সারমর্মের জন্য আমরা এইচএসসি সারাংশ সারমর্ম অথবা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ যেটা আছে সেখানকার সারাংশ সারমর্ম থেকে কমন পেতে পারি। আর আনকমন বা আনসিন যদি আসে, সেটা তো সবার জন্য আনসিন, আমার নিজের জ্ঞান থেকে সেটা লিখতে হবে। অনুবাদের প্রশ্ন আমরা দেখেছি রিটেনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বা অন্য ইউনিটে রিটেনে অনুবাদের প্যাসেজ থাকে, আবার সি ইউনিটে একটা করে বাক্য দিয়ে সেটা অনুবাদ করতে হয়। তাহলে নবম দশম শ্রেণীর বই এবং এইচএসসির আমরা যে ব্যাকরণ পড়ি এবং আনসিন আসতে পারে। ভাব সম্প্রসারণের জন্যও তাই, এইচএসসিতে আমরা যে ভাব সম্প্রসারণ পড়ি নবম দশম শ্রেণীর ব্যাকরণের বইয়ে যেটাগুলো আছে আর আনসিন যেগুলো আছে। এখানে একটা জিনিস বলে নেই, আমরা কিন্তু আমাদের কোর্সে যে ডাইজেস্ট দেব সেখানে লিখিত এই বিষয়গুলোর অনেক প্রস্তুতি, অনেক অনুশীলনমূলক নমুনা প্রশ্ন আছে। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে যত ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম আছে, ইন্টারে তোমরা যেগুলো পড়েছো খুব গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ সারাংশ, সেগুলো কিন্তু তুলে দেয়া আছে। তার মানে আমাদের ডাইজেস্টে মানে আমাদের প্র্যাকটিস বুকে কোর্সের সাথে যেটা পাবে সেখানে কিন্তু এই বিষয়গুলো থাকবে। এরপরে শুদ্ধিকরণ যে প্যাসেজ আসে অথবা বাক্যের শুদ্ধিকরণ আসে, আমরা এমসিকিউ এর জন্য যে প্রিপারেশন নেই সেখান থেকে কমন পেতে পারবো। এইচএসসির আমরা শুদ্ধিকরণ হিসেবে যে বাক্যে বানান শুদ্ধি অথবা বাক্যের যে শুদ্ধিকরণ পড়ি সেখান থেকে কমন আসতে পারে, আর এমসিকিউ এর জন্য যে প্রিপারেশন সেটা। এছাড়া বাক্য রচনা যেটা আসে, বাক্য রচনা বাগধারা থেকে আসতে পারে। এই ইউনিটে একবার দেখা গেছে পারিভাষিক শব্দ থেকে বাক্য রচনা, এগুলো আমরা নর্মালি এমসিকিউ যে প্রিপারেশন নেব সেগুলো থেকে কমন আসবে। ইভেন এমন হতে পারে আমরা দেখেছি যে বাংলা প্রথম পত্রের শব্দার্থ অংশ বা প্রথম পত্রের গদ্য বা প্রবন্ধের ভিতরের 2, 3, 4, 5টা শব্দ দিয়ে বাক্য রচনা এরকম আসতে পারে। ব্যাকরণের কিছু প্রশ্ন থাকে, যেরকম এই 25-26-এর আগে
24-25 সেশনে আমরা দেখেছিলাম উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা উদ্দীপকের প্রশ্নের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তার মানে তোমরা ইন্টারে যে ব্যাকরণ পড়েছো সেই ব্যাকরণ থেকে প্রশ্ন হতে পারে, এইচএসসির ব্যাকরণ। আর এমসিকিউ যেগুলো আমরা প্রিপারেশন নেব সেখান থেকে প্রশ্ন হতে পারে। অনুচ্ছেদ আসতে পারে, আনসিন শুধু একটা দিতে পারে যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অনধিক 5টি বাক্য তোমার কথা লেখো, এরকম প্রশ্ন হতে পারে। এটা আমরা বাংলা প্রথম পত্র আনসিন ফ্রি হ্যান্ড রাইটিং যত প্র্যাকটিস করব ওগুলো আমরা তথ্য থাকলে লিখতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে আমার প্রস্তুতির জন্য দরকার। এখন এই প্রস্তুতিতে তোমাদেরকে প্রস্তুত করতে আমাদের কি আছে, আমাদের ইকুইপমেন্টসটা কি, কোন অস্ত্র দিয়ে তোমাদেরকে আমরা প্রস্তুত করে এই যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত করব, সেই জায়গায় যুদ্ধের ময়দানে তোমাদেরকে আমরা নিয়ে যাব, সেটা একটু দেখি। আমরা এখন দেখবো এক্সাক্ট আমরা ঠিক যেভাবে পড়াই ক্লাসে, দেখবা একটু মিলে যে ওটার সাথে মিলে কিনা। আমরা ঠিক যেভাবে রিটেন পড়াবো ক্লাসে এখন সেটা তোমাদেরকে সমাধান করে দেখাবো। আমরা যৌবনের গানের একটা স্লাইড এখানে নিয়েছি। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা। এখানে যে অপরিসীম শব্দটি আছে ভালোবাসা শব্দকে বিশেষিত করেছে। কেমন ভালোবাসা? অপরিসীম ভালোবাসা। তার মানে অপরিসীম শব্দটি একটি বিশেষণ। এছাড়া অপরিসীম বানানটা আমরা একটু দেখে নিতে পারি। তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। নজরুল যৌবনের প্রতি, তারুণ্যের প্রতি তার নিজের যে আকর্ষণ, যে ভালোবাসা, সেটাই এখানে প্রকাশ করেছেন। তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি। গান গাইতে শেখা মানে কি? আমরা পাখির কথা এখানে দেখেছি, পাখির গান গাওয়ার কথা আছে। তাহলে নজরুল যেদিন গান গাইতে শিখিয়েছে তার মানে কি? নজরুলের সৃজনশীলতা যেদিন থেকে প্রস্ফুটিত হওয়া শুরু হয়েছে, তার মানে তার কবিত্ব বা তার সাহিত্য রচনা শুরু করেছে যেদিন থেকে, উনি যেদিন থেকে তার সৃজনশীল কাজকর্মের প্রতি আগ্রহী হয়েছেন, সেই সৃজনশীলতার উদ্বোধন বলতে উনি বুঝেছেন যে গান গাইতে শিখিয়েছি। সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার। এখানে সশ্রদ্ধ শব্দটা দেখো শ্রদ্ধার সাথে যুক্ত হয়েছে। সশ্রদ্ধ মানে কি? সশ্রদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধার সাথে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। শয় কিন্তু বফলা নাই। যদি শয় বফলা থাকতো তার মানে স মানে নিজ, আর এখানে যে স আছে বফলা নেই, তার মানে সাথে। আমরা জানি, প্রায়ই আমরা দেখি, এটা আমাদের আসে যে সস্ত্রীক, তার মানে স্ত্রীর সাথে। তাহলে সশ্রদ্ধ মানে শ্রদ্ধার সাথে নমস্কার নিবেদন করিয়াছি। এখানে নমস্কার বানানে কিন্তু দেয়া আছে দেখো দন্তস্বর সাথে ক। কেন দন্তস্বর সাথে ক দেয়া আছে? আমরা বানানের নিয়মে জেনেছি এর আগে যে ম আছে, ম এর সাথে অ উচ্চারণ হচ্ছে। আমরা জানি যে অ কিংবা আয়ের পরে যদি কোনো স আসে সেই সটা দন্তস্ব হয়, এই জন্য নমস্কার বানানে দন্তস্ব হয়েছে। সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। তার মানে নজরুল বরাবরই তারুণ্যকে, যৌবনকে উনি সবসময় শ্রদ্ধা করেন, সেটাকে অগ্রগণ্য মনে করেন। নিবেদন করিয়াছি জবা কুসুম সংকাশ তরুণ। তো এখানে জবা কুসুম সংকাশ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সমাসের প্রশ্ন আসে। সমাস, জবা কুসুম সংকাশ কোন সমাস? এটা তৎপুরুষ সমাস সাধিত। এর ব্যাস বাক্য কি? জবা কুসুমের সংকাশ। জবা মানে জবা ফুল, কুসুম মানে তো জানি ফুলের সমর্থক শব্দ, আর সংকাশ মানে হচ্ছে তুল্য, তুলনীয় বা মতো। জবা কুসুম সংকাশ মানে জবা কুসুমের মতো, জবা কুসুমের সংকাশ। এটা বিভক্তি লোপ পেয়েছে। জবা কুসুমের বিভক্তি লোপ সমাস আমরা জানি তৎপুরুষ সমাস। তরুণ অরুণকে দেখিয়া, এখানে অরুণ বলেছে। অরুণ মানে আমরা জানি সূর্য। এখানে যখন আমরা পড়বো অরুণ মানে সূর্য, তখন সাথে সাথে আমরা সূর্যের আরো কিছু সমর্থক শব্দ পড়ব। সূর্যের সমর্থক শব্দ কি? সূর্যের সমর্থক শব্দ সবিতা। সূর্যের সমর্থক শব্দ কি? সূর্যের সমর্থক শব্দ রবি। সূর্যের সমর্থক শব্দ আছে কি? তপন, সবিতা, সূর্য, এইগুলা সূর্যের সমর্থক শব্দ। আমরা এরকম কোন শব্দ যখন আসবে সেগুলো আমরা সমর্থক শব্দ হিসেবে পড়ে ফেলবো, কারণ রিটেনে তো আসে। তরুণ অরুণ বুঝিয়েছে। তরুণ অরুণ মানে হচ্ছে ইয়াং সূর্য। ইয়াং সূর্য মানে সকালে সূর্য যখন ওঠে। তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এখানে প্রথম মানব। আদমকে যখন সৃষ্টি করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, প্রথম সূর্যোদয় উনি যখন দেখেছিলেন প্রভাত, তখন উনি সেটাকে সাদরে গ্রহণ করেছিলেন। আল্লাহর এই সৃষ্টিকে উনি সাদরে গ্রহণ করেছিলেন, সেটাকে বোঝাতে বোঝানো হয়েছে সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। আমার প্রথম জাগরণ প্রভাতে, তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে নজরুল বলেছেন আমার প্রথম জাগরণ প্রভাত। ওনার প্রথম জাগরণ মানে সাহিত্যিক হিসাবে তার আবির্ভাব
প্রভাতে, তার মানে উনি যখন সাহিত্যিক বা কবি হিসেবে লেখালেখি শুরু করেছেন তার লেখার প্রাথমিক পর্যায়ে বোঝাতে জাগরণ প্রভাত ব্যবহার করা হয়েছে। তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছে। তাহলে নজরুল অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন যৌবনকে এবং বিস্ময় লইয়া। কিভাবে উনি শ্রদ্ধা করেছেন? বিস্ময়ের সাথে। এখানে যে বিস্ময় শব্দটা আছে, এই বিস্ময় শব্দের উচ্চারণ আমাদের একটু জানা দরকার। বিস্ময় শব্দের উচ্চারণ হচ্ছে বিস্ময়। আমরা জানি যে মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু হয়, বিস্ময়ের উচ্চারণ এভাবে। তাহার স্তবগান গাহিয়াছি। স্তবগান মানে প্রশংসা করা, স্তুতি গেয়েছি, স্তুতি করেছি। তাহলে কার স্তুতি গেয়েছে? উনি যৌবন বা তারুণ্যের স্তুতি গেয়েছে। তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী। তাহলে দেখো সেই অরুণটা কেমন অরুণ? তরুণ অরুণ, যে তার তারুণ্য বিদারী। এখানে তিমির বিদারী শব্দটা থেকে ব্যাকরণ আসতে পারে। তিমির বিদীর্ণ করে যে, তিমির বিদারী। তিমির মানে হচ্ছে অন্ধকার, বিদারী মানে যে দূর করে। তিমির বিদারীকে মূলত তিমির বিদারী দ্বারা এখানে সূর্যকে বোঝানো হয়েছে। তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা। ওই আলোর দেবতাকে আগে বলেছে, আলোর দেবতা হচ্ছে সূর্য। তার মানে তিমির বিদারী, অন্ধকার দূর করা সূর্যকে উনি আলোর দেবতা বলেছেন। মূলত রূপক অর্থে এখানে তিমির বিদারী বা আলোর দেবতা হচ্ছে তারুণ্য। তারুণ্য হচ্ছে পশ্চাদপদতা, কুসংস্কার, এগুলো দূর করে। সূর্য যেরকম অন্ধকার দূর করে, ঠিক সেরকম তারুণ্য সমাজ থেকে কুসংস্কার, পশ্চাদপদতা, অনিয়ম, শৃঙ্খল এগুলো দূর করে। রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। তার মানে সূর্য যখন সকালে ওঠে, আমরা জানি পূর্বাকাশে তখন লাল টকটকে থাকে, তখন রঙের খেলা দেখা যায়। ঠিক একইভাবে সূর্য যখন অস্তমিত হয়, সন্ধ্যায় আকাশের পশ্চিম আকাশে ওরকম রঙের খেলা দেখা যায়। ঠিক সেরকম সূর্য যখন ডোবে এবং সূর্য যখন ওঠে, রঙের খেলা ছড়াতে ছড়াতে যথায় অস্তমিত। দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তলীলাভূমি। এখানে আরো কিছু ব্যাখ্যা আছে। তিমির কুন্তলা, তিমির মানে আমরা জানি অন্ধকার, আর কুন্তলা মানে হচ্ছে চুল। তিমির কুন্তলা মানে হচ্ছে তিমির যার কুন্তল। এখন রাতকে বোঝানো হয়েছে, রাতকে বোঝানোর জন্য এখানে তিমির কুন্তলা শব্দটি ব্যবহার করা হয়েছে। আমরা রাতের অন্ধকার বলতে আমরা মনে করতে পারি এরকম যে কোনো একজন সত্তা, কোনো একটা সত্তা তার চুল এলিয়ে দিয়েছে এবং ওই চুলে পুরা পরিবেশটা অন্ধকার হয়ে আছে। তাহলে তিমির কুন্তলা মানে রাতকে বোঝানো হয়েছে, কুন্তলা মানে চুল, তিমির মানে অন্ধকার। অন্ধকার যার চুল, কার চুল অন্ধকার? রাতের। এছাড়া নিশিথিনী বানানটা, নিশিথিনী বানানে একটা আশ্চর্য বিষয় আছে। প্রথমে নয় রস্বইকার, তারপর তালবস্যা দীর্ঘইকার, এরপরে থয় রস্বইকার, আবার দন্তন্য দীর্ঘইকার, একটা রস্বইকার আর একটা দীর্ঘইকার। এভাবে আমরা প্রত্যেকটা বাক্য শব্দের বিশ্লেষণ এবং ব্যাকরণগত বিশ্লেষণ জানলাম। এরপরে আমরা আমাদের ক্লাসে উদ্দীপক থেকে ঠিক যেভাবে প্রশ্ন হয়, একটা স্যাম্পল দিয়ে সেই প্রশ্নগুলো ক্লাসেই ওদেরকে প্রশ্ন ধরিয়ে ক্লাসে বলি এটার উত্তর লেখো, আমরা হিন্টস দেই কিভাবে, সেটা একটু দেখায়। এখানে একটা প্রবন্ধের একটা অংশ আছে, যৌবনের গান প্রবন্ধেরই একটা প্রশ্ন উদ্দীপক দিয়ে আমরা বলেছি। এখানে শব্দটা আছে অকণ্ঠিত চিত্ত বলতে কি বোঝায়, অনুধাবনের প্রশ্ন। এরপরে সমাস নির্ণয় করো, এখানে 3টা শব্দের সমাস নির্ণয় করার প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা মরিদ যৌবনের কথাটি ব্যাখ্যা করো। আমরা জানি ঢাবিতে ঠিক এভাবে প্রশ্ন হয়েছে। সকল লোক কাদের এবং কেন সমান শ্রদ্ধা করে সেটা ব্যাখ্যা করো। তার মানে এখানে ব্যাকরণগত এবং অনুধাবনমূলক 4টা প্রশ্ন আছে। আমরা ঠিক ক্লাসে কিভাবে সমাধান করি, আমরা প্রথমে ওদেরকে এটা দিয়ে বলি অকণ্ঠিত চিত্ত বলতে কি বোঝানো হয়েছে। আমরা কিছু হিন্টস দেই বা সংকেত দিই ঠিক এইভাবে, যে অকণ্ঠিত চিত্ত মানে সংকোচহীন, দ্বিধাহীন, নির্ভীক মন। চিত্ত মানে চেতনা বা মন, তো কেমন সেটা? নির্ভীক, দ্বিধাহীন এবং সংকোচহীন। তার মানে এই শব্দটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা জাস্ট আমরা একটা হিন্টস দিয়েছে। এখন ওদের হোমওয়ার্ক দেই বা কাজ দিই, এটা তোমাকে লিখে গুছিয়ে আমাদেরকে জমা দিতে হবে। ধরে নাও যে এখানে 2 নম্বর, এই 2 নম্বরের জন্য তোমাকে 3টা বা 4টা বাক্যের মধ্যে এই কথাগুলোকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দিতে হবে। রিটেনের জন্য বেশি বেশি প্র্যাকটিস জরুরি। আমরা এরকম ক্লাসে কাজ দিয়ে, হোমওয়ার্ক দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করি। পরের প্রশ্ন, সমাস নির্ণয় করো। এখানে মহামানব যে, এটা কর্মধারয় সমাস আমরা জানি। মহাবীর, মহান যে বীর, এটাও কর্মধারয় সমাস। আর মহাত্মা, এটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, মহান আত্মা যার, তাকে বহুব্রীহি সমাস নির্ণয় করা হয়। তাহলে আমরা সমাসের এরকম ব্যাখ্যা এবং আমরা ক্লাসে বলে দিই যে তুমি এটা নোট করে নাও, লিখে নাও। এরপরে 3 নম্বর প্রশ্ন ছিল আমরা মরিদ যৌবনের কথাটি ব্যাখ্যা করো।
আমরা মুরিদ যৌবনের। আমরা জানি যে মুরিদ কাদেরকে বলে, একজন পীরের মুরিদ হয়, একজন পীরের অনুগত লোক, তাদেরকে বলা হয় মুরিদ। এখানে নজরুল নিজেকে বলেছেন আমরা মুরিদ যৌবনের। তরুণরা কোনো সংকীর্ণ জাতি, ধর্ম বা দেশের সীমায় আবদ্ধ নয়। তরুণরা মানে বিশেষ কারোর, বিশেষ রাজনৈতিক দলের, বিশেষ কোনো ব্যক্তির, বিশেষ কোনো গোষ্ঠীর কাছে অনুগত থাকবে, বিষয়টা এরকম না। তরুণরা কোনো জাতি, ধর্ম, দেশের সীমানায় আবদ্ধ থাকবে না। তারা সাহস, উদ্দাম, উদারতা এবং মানবতার আদর্শে বিশ্বাসী থাকবে। এটা তারুণ্যের আসল সত্তা, মূল সত্তা প্রকাশের জন্য নজরুল এই কথাটি ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে এই প্রশ্নের হিন্টস। এখন এই কথাটা ব্যাখ্যা করে তোমরা লিখবা, আমরা তোমাদেরকে চেক করে দেব। এরপরে সকল লোক কাদের এবং কেন সম্মান শ্রদ্ধা করে ব্যাখ্যা করো। আমরা জানি যে সকল লোক এখানে কাদের শ্রদ্ধা করছে? যারা তাদের যৌবনের শক্তি এবং চেতনার মাধ্যমে দেশ, জাতি, ধর্ম, কালের সংকীর্ণ সীমা অতিক্রম করতে পেরেছেন, এই জন্যে তাদেরকে শ্রদ্ধা করেছেন। কেন শ্রদ্ধা করেছেন? কারণ তারা দেশ, জাতি, ধর্ম সীমা অতিক্রম করতে পেরেছেন, এই জন্য শ্রদ্ধা করেছেন। তাহলে এটা হচ্ছে ব্যাখ্যা। এখন আমাকে এটা গুছিয়ে লিখতে হবে, ওই যে 3টা বা 4টা বাক্যের। দেখবা, মনে রাখতে হবে লিখিত কিন্তু এক্সাক্ট লিখতে হবে, অল্প কথাই মূল কথাটি লিখতে হবে। অনেক জায়গা কিন্তু থাকবে না, অনেক সময় কিন্তু থাকবে না, মার্কসও কিন্তু এরকম লেখার ক্ষেত্রে অনেক বেশি থাকবে না। ঠিক এভাবে আমরা এটা বুঝিয়ে দিয়ে ক্লাসে, ঠিক যেভাবে বুঝালাম, এটা ক্লাসে বুঝিয়ে দিয়ে এটা ওদেরকে বাড়ির কাজ হিসেবে হোমওয়ার্ক দিই এবং ওইটা আমরা আমাদের চেক করে দিই। এরকম প্রশ্ন আমরা পরীক্ষা নেই, প্রত্যেকটা সপ্তাহে এরকম একটা করে অনুচ্ছেদ উদ্দীপক দিয়ে তার পরীক্ষা থাকে, উইকলি টেস্টের সাথে এরকম পরীক্ষা থাকবে। মাসে এরকম আবার একটা পরীক্ষা থাকবে ঠিক রিটেনে, তাহলে উইকলি টেস্টের সাথে রিটেন থাকবে। মান্থলি টেস্ট, যেটাকে আমরা ইভালুয়েশন টেস্ট বলি, সেটার সাথে রিটেন থাকবে। এছাড়া প্রত্যেকটা রিটেন ক্লাসের সাথে হোমওয়ার্ক থাকবে, রিটেন যতগুলো ক্লাস থাকবে। এভাবেই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সেই যুদ্ধ, প্রবল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করে থাকি। তোমাদেরও এরকম দেখা হচ্ছে নিশ্চিতভাবে তোমাদের সাথে রেগুলার এরকম লিখিত ক্লাসে, এছাড়া রেগুলার এরকম গাইডলাইন ক্লাসে ভবিষ্যতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।